জুলাই বিপ্লব পরে 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব সকল কাজের সাথে সাদিক কায়েম জড়িত ছিল। ছাত্র শিবিরের ভাইদেরকে একটু বলবো বা থেকে বলবো যে আপনারা এখনই আপনাদের বিপরীত মতাদর্শের উপর অনলাইনে যেভাবে ঝাঁপিয়ে পড়েন, আপনারা বিজয় হলে আসলে অবস্থাটা কেমন হবে? সারা বছর আসলে ক্যাম্পাসটাকে একটা রাজনৈতিক ময়দানে পরিণত করে এখন যখন বার্ষিক সময়ে সবার এখন খুব একাডেমিক সমস্যা চোখে পড়ছে। 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত গণঅভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে রাষ্ট্রের প্রয়োজনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে আমরা আমাদের জীবন বাজি রেখে লড়াই চালিয়ে গিয়েছি। সবাই শিক্ষার্থীদের পাশে ছিলাম। আমরা বিরাজনীতি চাই না, সহমত কালচারও চাই না, আমরা নির্দলীয় নয়, সর্বদলীয় ঐক্য চাই। আমি যদি আমার কথা বলি, আমি আমার বাড়ি খাগড়াছড়িতে, ছোটবেলা থেকে চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন, হিন্দু সবার সাথে আমার বেড়ে ওঠা। সবাইকে নিয়ে যে একসাথে কাজ করতে হবে, সবাইকে নিয়ে যে একসাথে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, সেটা আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা। জুলাই বিপ্লবে যখন ক্রুশিয়াল মুভমেন্ট ছিল, ইন্টারনেট ব্ল্যাক আউট, কারফিউ জারি ছিল, সেই সময়ে সকল অংশীজনদের সাথে আন্দোলন কোঅর্ডিনেশন করা, দেশীয় বিদেশীয় যারা আছে তাদের সাথে আলাপ করা, মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয়ের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম। এই ক্ষেত্রে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে এবং তাদের শাহাদাতের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। তো আমরা যদি এখন সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চাই, তাহলে যে আমাকে সমালোচনা করে তাকেও নিতে হবে, যে আমার প্রশংসা করে তাকেও নিতে হবে। সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যে জোট করেছি সেই জোটে আমরা সেটা প্রমাণ করেছি এবং একই সাথে আমরা শুধু কথাই না, আমরা কাজ করে প্রমাণ করতে চাই। আমরা যে বলছি একটা একাডেমিক ইনস্টিটিউট, আমি রাজনৈতিক সচেতন হবো, আমি রাজনীতি করবো, আমি যদি সাদিক কায়েমের কথা বলি, আমি ডিপার্টমেন্টে পজিশনও করেছি, একই সাথে আমি আবার অ্যাক্টিভিজমও করেছি এবং জুলাই বিপ্লব পরে 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব সকল কাজের সাথে সাদিক কায়েম জড়িত ছিল। একই সাথে শহীদদের আকাঙ্ক্ষা, শহীদ পরিবারের কাছে যাওয়া, আহত পরিবারের কাছে যাওয়া এবং শহীদদেরকে কালচারে মিলিবন করা। আপনারা জানেন বাংলাদেশে কোনো মুজিববাদের কালচার থেকে গেছে, এখানে কালচারাল ফেসিস্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গেছে। সেই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে 1 বছর জুড়ে সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছে এই সাদিক কায়েম এবং সাদিক কায়েমের সাথে যে জোট আছে তারাই। এবং একই সাথে আমরা এখানে অনেকগুলো অভিযোগ আমরা দেখতে পেয়েছি, যে অভিযোগগুলো খুব হাস্যকর। ছাত্রলীগের মতো একটা নিষিদ্ধ সংগঠন যে ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি জুলুম করেছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে গরম গ্যাস্ট্রিক কালচার করেছে, সেই ছাত্রলীগের গায়ে শিবিরের উপর চাপানো হচ্ছে। আমরা বলতে চাই ছাত্রলীগ সন্ত্রাসী, এই সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা যদি তারা এই ছবির মাধ্যমে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থীদেরকে ছবি বুজুর্গ প্রোগ্রামে তাদেরকে ছাত্রলীগের গায়ে চালা দিচ্ছে, তাদেরকে আমরা নিন্দা জানাই। এটা হচ্ছে যুক্তি খণ্ডন পর্ব, ফলশ্রুতিতে একটু বিপক্ষে বলতে হয়। 1 নম্বর কথা হচ্ছে ছাত্র শিবিরের ভাইদেরকে একটু বলবো বা থেকে বলবো যে আপনারা এখনই আপনাদের বিপরীত মতাদর্শের উপর অনলাইনে যেভাবে ঝাঁপিয়ে পড়েন, আপনারা বিজয় হলে আসলে অবস্থাটা কেমন হবে? তার পরবর্তীতে 2 নম্বর কথা হচ্ছে ছাত্রদল এবং ছাত্র শিবির উভয়ই যেভাবে মারামারি করতেছেন এখন অনলাইনে, পরে অফলাইনে যাবেন, এটা নিশ্চয়তা কি? 3 নম্বর হচ্ছে আমাদের শিবিরের কালকে দেখলাম একজন জিএস প্রার্থীর এখানে সে টাকার গরম দেখায়, মানে হচ্ছে তারা 100 কোটি টাকার বাজেট অমুক করবে সুমুক করবে। ভাই, বাজেট দেওয়ার দায়িত্ব কি আপনাদের নাকি ইউনিভার্সিটি প্রশাসনের? আপনাদের বাজেট কেন আমরা খাবো? ডাকসু আন্দোলনে এখানে যারা হেভিওয়েট প্রার্থী অনেকে আছেন, ডাকসু আন্দোলনে কে কে ছিলেন এর প্রশ্নটা আপনাদেরকে থাকবে। আপনারা ডাকসু আন্দোলনের সময় কোথায় ছিলেন? আমরা যখন একা একা ডাকসুর জন্য লড়াই করেছি, অনেকে তো ডাকসুই চান নাই, বলছে হবেন না, হবেই না। তো যাক, তারপরে আপনারা ডাকসুতে আসলেন, আপনাদের আস্থা রাখার দরকার ছিল শিক্ষার্থীদের উপরে, কিন্তু আপনাদের শিক্ষার্থীদের উপর আস্থা না রেখে পিছনের দরজা ব্যবহার করছেন। কিভাবে? প্রচুর টাকা ঢালছেন, লাখ লাখ টাকা খরচ করতেছেন, নাজিরা বাজার সহ বিভিন্ন জায়গায় স্টার কাবাবে নিয়ে সবাইকে খাওয়াচ্ছেন। তারপর হচ্ছে কেউ কেউ মন্ত্রী পাওয়ার শক্তি দেখিয়ে নানান জনকে বসিয়ে দিতে চাচ্ছেন। তারপর হচ্ছে গোপন মেকানিজমের মাধ্যমে রাজনৈতিক সমঝোতা করতেছেন। আপনাদের উপর কিভাবে আমরা ভরসা রাখবো ভাই? শিক্ষক ও কর্মচারী রাজনীতির বিরুদ্ধে কোনো দল বলে না। কেন বলে না জানেন? শিক্ষক ও কর্মচারী রাজনীতির সুবিধা আমাদের বড় দলগুলো সবাই নেয়, ছাত্র সংগঠনগুলো। যেটা আমরা দেখতে পাচ্ছি যখন ডাকসু নির্বাচনের আপনার ভোটার তালিকার নাম উঠানোর জন্য পিছনের দরজা দিয়ে অনেক অনেক কিছু করেছেন, আপনারা জানেন। এখানে বাকচাষের একজন বলে গেছেন ওনাদের নাকি মাদার পার্টি নাই। হ্যাঁ, ওনাদের মাদার পার্টি নাই, বাকি ওনাদের মাদার পার্টির লোকজন এসে আমার প্যানেল থেকে লোকজনকে বসে দেওয়ার জন্য নানা রকম হুমকি বলতে যায়। বলবো যে ডাকসু নির্বাচনকে ঘিরে আমাদের সকল ছাত্র আন্দোলন সংগঠন এবং আমাদের যে প্রার্থীরা আছে সকলেই জুট করে খুব বেশি ছাত্রবান্ধব হয়ে গেছেন। এখন সবাই আসলে একাডেমিক ক্যাম্পাস চান। সারা বছর আসলে ক্যাম্পাসটাকে একটা রাজনৈতিক ময়দানে পরিণত করে এখন যখন বার্ষিক সময়ে সবার এখন খুব একাডেমিক সমস্যা চোখে পড়ছে। আর সর্বশেষ প্রতিদিন রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শাখা খুলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজিরা বাজার শাখা, যেখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের জুনিয়রদের নানানভাবে আপ্যায়ন করা হয়। তো আপনাদের যদি আপনাদের এজেন্ডার উপর এতটাই ভরসা থাকে, এতটাই আপনাদের হচ্ছে কনফিডেন্স থাকে, তাহলে আপনার নাজিরা বাজারে দিয়ে কেন হচ্ছে আপনার বাকি ভোট ইনশিওর করতে হচ্ছে? এটা আমার প্রশ্ন। তাহলে এখানে যারা অন্য প্রার্থীরা আছে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকলে দেয়। আর সর্বশেষ যেটা বলবো যে নারী প্রার্থী হিসেবে বলতেই হয়, গত একটা বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বলি আর বাংলাদেশ বলি
নারীদের যুদ্ধে যে পরিমাণ সাইবার বুলিং হয়েছে, একটা ছাত্র সংগঠনকে আমরা দেখিনি যারা সাধারণ নারীদের পক্ষে দাঁড়িয়েছেন। আর আজকে এসে যখন ডাকসু নির্বাচন দাঁড়াচ্ছে তখন সবাই রাতারাতি নারী জাগরণের অগ্রসর শুরু করেছেন। তো এটাই বলতে হয় যে আপনারা যদি সারা বছর এগুলো নিয়ে কাজ করতেন তাহলে, এবং যারা আসলে ভিকটিম হচ্ছে তাদের পাশে দাঁড়াতেন, তাহলে বোঝা যেত যে আপনারা আসলে কতটা নারী বান্ধব। কিন্তু আলাস বলতেই হয় যে আজকে এসে যখন ডাকসু নির্বাচনের সময় পর্যন্ত নারী প্রার্থী যারা আছে তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মেন্টাল হ্যারাসমেন্ট করা থেকে আপনারা থামছেন না। আর আপনারা কিন্তু নারী বান্ধব ক্যাটব্যাক করবেন। সৃষ্টি করতে সবগুলো আমাকে দেয়নি, অবশ্যই কেউ না কেউ আমার চেয়ে ভালো হতে পারে, কিন্তু কথা হচ্ছে আমার যখন যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু আমি পালন করেছি কিনা রাষ্ট্রের প্রয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে সেটা প্রশ্ন হতে পারে। 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যখন আমি গভর্নমেন্ট গেস্ট রুমে উঠেছিলাম তখন আমাদের উপরে যে নির্যাতন নিপীড়ন নেমে এসেছিল কিংবা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন হয়েছিল ক্যাম্পাসব্যাপী, সেটার বিরুদ্ধে আমি বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছি কিনা সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যত নির্যাতন হয়েছে, যত নিপীড়ন হয়েছে, যত ষড়যন্ত্র হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যত ধরনের টর্চার হয়েছে, প্রত্যেকটার বিরুদ্ধে আমি আমার নিজের কণ্ঠ জারি রেখেছিলাম। সেটা নিয়ে আপনারা আমাকে জাজ করতে পারেন যে আমি সেখানে এগিয়ে আছি না পিছিয়ে আছি। তাছাড়া এই যে 2024 গণঅভ্যুত্থানে যখন ফেসিস্ট হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে রাজাকার শব্দ এস্টাবলিশ করেছিল, সে রাতে রাজু ভাস্কর্য থেকে গোটা বাংলাদেশে হাসিনাকে স্বৈরাচার শব্দ প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা রেখেছিলেন। এভাবে এই 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত গণঅভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে রাষ্ট্রের প্রয়োজনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে আমরা আমাদের জীবন বাজি রেখে লড়াই চালিয়ে গিয়েছি। সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম। সেটার বিবেচনা আপনারাই জাজ করতে পারেন আমরা কার থেকে ভালো কিংবা খারাপ। সবারই বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতা আছে, সবাই অসাধারণ আসলে। তবে আমি সুপার লিডারশিপে বিশ্বাসী। লিডারশিপের ট্রু এসেন্সটা আসলে আমি ধারণ করে আমি মনে করি আমি একা আসলে কিছুই না। যদি নির্বাচিত হই তাহলে অন্যান্য আরও সম্পাদকীয় পদে মানুষ থাকবে, অন্যান্য আরও নির্বাচিত প্রার্থী থাকবে, শিক্ষার্থী থাকবে। সবার আইডিয়াকে স্পেস দেওয়ার ক্ষেত্রে আমি খুবই আগ্রহী এবং সবার আইডিয়া সবাইকে নিয়ে একসাথে কাজ করাতে আমি বিশ্বাসী। সেক্ষেত্রে এটা আমার একটা স্ট্রেংথ হতে পারে। আর আমি হয়তো অন্য এখানে যারা উপস্থিত আছে অন্যান্য অনেকের মতোই অনেক বেশি জানি না, এটা আমার উইকনেস। কিন্তু না জানলেও আমি কেয়ার করি। আর আমি এটাতে বিশ্বাসী যে নোবডি কেয়ারস হাউ মাচ ইউ নো আনলেস দে নো হাউ মাচ ইউ কেয়ার, অ্যান্ড আই কেয়ার। আসলে কারো সমালোচনা ক্রিটিক করা আমার ক্ষেত্রে মানে না। তারপরে বলি, আবেগ গণ এবং জ্যেষ্ঠ নির্যাতনের কথা বলে গেলেন, কিন্তু বিগত 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত তাদেরও গণরঙ্গী জ্যেষ্ঠের বিভিন্ন ইতিহাস আছে। সুতরাং আমরা কেমন বিশ্বাস করবো যে তারা সেটা থেকে আমাদেরকে দায়মুক্তি দিবেন। এরপরে সাদিক কাইম ভাই কথা বলে গেছেন, আমরা দেখছি সাদিক কাইম ভাইদের অনেক লোকের নাম ছাত্রলীগের কমিটিতে ছিল, এমনকি এটা নিয়ে হাইকোর্টের রায় আমাদের ডাকসুটা বন্ধ হওয়ার পায়তারা চলছিল। সুতরাং আমরা কিভাবে বুঝবো যে আপনারা আবার অন্যভাবে অন্যদিকে ডাইভার্ট না হতে পারেন। এরপর সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদেরকে বলবো একটাই মনে রাখবেন, যার বাবা নেই তার বাবা 16 জন। ডাকসুতে যারাই নির্বাচিত হয়েছে বিগত দেখবেন তারা রাজনৈতিক নেতৃত্ব অথবা পরবর্তী তারা রাজনৈতিক প্রতিষ্ঠান খুলে বসেছে। সুতরাং এদের থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ আপনারা ভোট দিবেন তাকে দেখে যারা আপনাদের জন্য কাজ করেছে, অতীতে কাজ করেছে, ভবিষ্যতে কাজ করবে। সুতরাং 24 গণঅভ্যুত্থানের পরে অনেক নতুন কেস আসবে আপনাদের সামনে। সুতরাং আপনারা সেক্ষেত্রে সচেতন পরিচয় দিবেন। আমাদেরকে কেন ভোট দিবেন? আমরা বিগত 19 সালে ডাকসুতে আমরা পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচন করেছি, আমাদের অভিজ্ঞতা আছে। এরপর থেকে শুরু করে যত অন্যায়ের বিরুদ্ধে যত সংগ্রাম আছে, তারপর ন্যায়ের সংগ্রাম আছে, সব জায়গায় আমরা সহযোগিতা থাকার চেষ্টা করেছি। 24 সালে দামি নির্বাচন বিরুদ্ধে আমরা ক্যাম্পাসে বছর শেখ হাসিনা বছর বলে নিজের জীবনকে রাজনীতির স্লোগান দিয়েছিল, হয়তো ছাত্র দলে তখনও ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। সুতরাং এবং 24 গণঅভ্যুত্থানেও আমরা সহযোগিতা থাকার ভূমিকা চেষ্টা করেছি। সুতরাং সর্বদিকটাই বলবো আপনার কাজ দেখে আপনাদের প্রার্থী নির্বাচন করবে। 509টাতে বাজারে নির্বাচন হচ্ছে, এর মধ্যে খরচ হয়েছে মাত্র 390 টাকা। দেখুন, নাগরিক বিষয় এসেছে, আমি গতকাল একটা ভিডিও দেখেছি, আমার ফ্রেন্ড ও লড়ছে একটা সদস্য পদে, সে আমাকে নাগরিকের ভিডিও দেখাচ্ছে, অনেক প্রার্থী গিয়েছে, অনেক ভোটার গিয়েছে, ফাইন। এখন যারা এখানে লড়ছেন ওনারা কি আদৌ বর্তমান সমস্যা নিয়ে মানে চিন্তিত, বা বর্তমান সমস্যা কি জানেন আসলে খাবার সমস্যা বা অন্য সমস্যা? এখন অনেকে দেখলাম যে হচ্ছে ক্যাম্পেইনকে প্রমোট করতেছে, কারণ পরবর্তীতে যখন মানে এসব শেষ হবে তখন থেকে একটা পার্সেন্টেজ নেওয়া যাবে, যার কারণে ক্যাম্পেইনকে প্রমোট করা আমাদের একটা বিষয় কনসার্ন। কারণ এক্ষেত্রে ওনারা চায় আমাদের দানি ব্যবস্থা চালু হোক। আর আমি সবার থেকে আলাদা না, এখানে যারা বসে আছেন আমি সব আপনাদের মধ্যে একজন। আমি জাস্ট দাঁড়িয়েছি এই যে এই সমস্যাগুলো এগুলো তুলে ধরতে এবং এগুলো বাস্তবায়ন করতে।
আর ওদের ইন্টারন্যাশনাল জার্নালের বিষয়টা আমি এজ স্টুডেন্ট মানে আমার ইউনিভার্সিটির যে ইমেল অ্যাড্রেস এটা দিয়ে হচ্ছে আমি লগ ইন করি এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালগুলো নিই। বর্তমানে অনেকে এটা জানেন না যে ইন্টারন্যাশনাল জার্নালের যে বিষয়টা এটা হচ্ছে আমাদের ইমেল আইডির মাধ্যমে নেওয়া যায়। পরিবহন সমস্যা যদি বেশি পরিবহন সমস্যা শুধু হচ্ছে আমাদের মানে ট্রিপ রাত 10টায় ট্রিপ বাড়ানো না, আমাদের সমস্যা হচ্ছে গ্রিন ট্রান্সপোর্ট ব্যবস্থা চালু করা, যেটা 2026 সালে বাংলাদেশ সরকার চালু করে বলেছিল কিন্তু বাস্তবায়ন হয়নি। কিন্তু এই থেকে মানে থিং বিয়ন্ড লাইফ অ্যাভারেজ আমি বিশেষ করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরতে আসলে সেই লড়াই সংগ্রাম এবং নির্যাতিত নিপীড়িত হওয়ার সেই স্মৃতিগুলো এখনো বেদনাতুর হয়ে রয়েছে। এখনই রাতে ঘুমালে শিউরে উঠি মাঝে মাঝে। আমার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আমি আক্রান্ত হয়েছিলাম। আমার বন্ধুরা যখন ক্লাস করতে আসেন তখন আমাকে মামলার হাজিরা দিতে যেতে হতো। আমার বন্ধুরা যখন লাইব্রেরিতে পড়তে আসতেন, গবেষণা তৈরি করতেন, তখন আমি সলিটারি কনফাইনমেন্টে আমাকে আবদ্ধ করে রাখা হয়েছিল ইহকাল এবং পরকালের মাঝামাঝি এরকম একটা জায়গায়। আমাকে 8 বার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা ঘটানো হয়েছে আমার উপরে। আমার নামে 12টা মামলা দেওয়া হয়েছিল। আমাকে 2 বার 6 মাস 7 মাস জেল খাটানো হয়েছিল। অপরাধ কি ছিল? অপরাধ ছিল সেই 18 কোটা সংস্কার আন্দোলন থেকে এই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটা অন্যায় অবিচার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিবাদ করেছি। অপরাধ কি ছিল? সেই সময় দেশরুম গণরুমে যখন অমানুষের মতো ছাত্রলীগের পশুরা নির্যাতন করতো তখন কেউ না দাঁড়ালে অনেক সময় আমরা মুখে কালিমা পরে বুকে হাত দিয়ে সাংবাদিকদেরকে বলে যে ভাই আপনি অন্তত একটা ভিডিও করেন, সংবাদ করেন, আমরা এই রাজু ভাস্কর্যে এসে প্রতিবাদ করেছি। সেই জায়গা থেকে বলতে চাই যে আজকে যখন ডাকসুর আলোচনাটা আসছে, ডাকসুই তো হচ্ছিল না, আজকে এখন ডাকসুর আলোচনা হচ্ছে। এই যে এখন এত বড় বড় সংগঠন, এত বড় বড় লজিস্টিক সমগ্র বাংলাদেশকে নিয়ে অনেকে নেমে গেছেন। আপনারা যদি এই ডাকসুর শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, এটাকে উন্মুক্ত করার জন্য যদি রাজপথে নামতেন তাহলে তো এই 7-8 মাস ডাকসুর জন্য নামতো না। এখানে যাদেরকে পত্র পত্রিকা মিডিয়াতে জিতিয়ে দেওয়া হচ্ছে তারা তখন কোথায় ছিলেন? এটাই হলো মহান বাস্তবতা। আর যেটা বলতে চাই যে এই যে উপঢৌকন দেওয়া হচ্ছে, খাওয়ানো হচ্ছে, এইগুলো আসলে রাজনৈতিক দলীয়ত্ব। যাদের শিক্ষার্থীদের জন্য কাজ নাই, লড়াই সংগ্রাম নাই, আন্দোলন নাই, তারাই আসলে এই কাজগুলো করছেন। আমার জায়গা থেকে আমি বলতে চাই যে বিগত সময়ে যেভাবে শিক্ষার্থীদের পক্ষে ছিলাম অধিকার আদায়ের আন্দোলনে, ভবিষ্যতেও আমাদেরকে পাবেন। যদি জিতে যাই, জিতে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা। এখানে বিভিন্ন প্রার্থী নিজেদেরকে খুব স্বতন্ত্র প্রমাণ করতে চাচ্ছেন, কিন্তু আপনারা সকল প্রার্থীদেরকে গত 5 বছর কোন সংগঠনের সাথে জড়িত ছিল সেই বিষয়টা একটু আপনারা জেনে নেবেন গুগল থেকে গিয়ে, যে এই প্রার্থী কোন সংগঠনে জড়িত ছিল। এখন অনেকেই খুব মানে ছাত্র রাজনীতিটাকে অথবা ছাত্র সংগঠনগুলোকে এমনভাবে নেগেটিভভাবে উপস্থাপন করতে চাচ্ছে যে বলতে যাচ্ছে যে এতদিন তারা ছাত্র সংগঠন বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে থেকে এখন এসে বলতে যাচ্ছেন যে না ওরা খারাপ, ছাত্র সংগঠন যারা তারা খারাপ। আপনারা এদের এই বিমুখিতা থেকে একটু দূরে থাকবেন এবং এই বিষয়টাকে কন্ট্রাস্টলি দিবেন। আমরা অনেকে দেখেছি যে এখন বিভিন্ন স্লোগান দিচ্ছে যে ছাত্র রাজনীতি যারা ছাত্র সংগঠন রয়েছে বিশেষ করে তারা শুধু নেগেটিভ, তারা কিছুই পায় না। হ্যাঁ, হাসিনার যে ছাত্রলীগ ছিল সেটা আমাদেরকে অনেক বেশি ভুগিয়েছে, যে জন্য ছাত্র সংগঠনগুলোর প্রতি একটু বিতৃষ্ণা চলে আসছে। কিন্তু আপনারা মনে করবেন যে ছাত্র সংগঠনগুলো কিন্তু একটা বিপ্লব ঘটিয়েছে। গতবারে যে 24-এর যে বিপ্লব সেটাতে অবদান রয়েছে গণতান্ত্রিক ছাত্র শক্তির যে প্ল্যাটফর্মটা ছিল। তাহলে এই যে বারবার ছাত্র সংগঠনগুলোকে একটা নেগেটিভলি উপস্থাপন করা, যারা উপস্থাপন করেন তাদের সম্পর্কে আপনারা সজাগ থাকবেন। হ্যাঁ, অবশ্যই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপক্ষে দিয়ে যদি এই ছাত্র সংগঠনগুলো কাজ করে তাহলে ছাত্রলীগের মধ্যে তাদেরকে হল থেকে ক্যাম্পাস থেকে লাইফ থেকে দূরে দেবেন। এটাই হলো আমার আপনাদের প্রতি প্রত্যাশা ও অনুরোধ। আমি একটা জিনিস বিশ্বাস করি, এভরিথিং ইজ ইন্ডিভিজুয়াল ইন দিস ওয়ার্ল্ড। আর সাধারণ শিক্ষার্থীরা সবাই ইন্ডিভিজুয়াল, সবাই আমার মতো। সুতরাং একজন ইন্ডিভিজুয়াল মানুষ আরেকজন ইন্ডিভিজুয়াল মানুষকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি আরেকটি জিনিস বলবো যে আমাদের প্রার্থী মামা ফাতেমা উনি বলে গেছেন যে কেউ নাকি আমরা কখনোই কেউ দাঁড়ায়নি নারীদের পক্ষ নিয়ে, কিন্তু এখন ভোটকে সামনে রেখে নারীদের পক্ষে সবাই কথা বলছে। এখানে আমার একটু দ্বিমত আছে যে আমি 2018 সাল থেকে মি টু ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন যুক্ত ছিলাম এটার সাথে, যেটা হচ্ছে যে আমরা নারী নির্যাতনের বিপক্ষে, আমরা নারীদের পক্ষে অবস্থান নেব। এই হচ্ছে মি টু ক্যাম্পেইন। সুতরাং কেউ দাঁড়ায়নি এ কথাটা কিন্তু পুরোপুরি সত্য নয়। আর আমি কেন অন্যদের চেয়ে ভালো, আমি নিজের নিজের পেটাতে খুব অপছন্দ করি, তবে আমি এটা বিশেষ করে আমার প্রবলেম সলভিং স্কিল আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার আছে, আর আছে আমার বুক ধরা সাহস। যে সাহসের জন্য আমি 5,000 টাকা পকেটে নিয়ে এই ডাকসু নির্বাচনে লড়ছি।
এই জন্যই আমি মনে করি যে আমি অন্যদের চেয়ে একটু আলাদা। আই এম ইন্ডিভিজুয়াল। ওকে, থ্যাংক ইউ। আমরা এই ক্যাম্পাসকে সুরক্ষিত করতে প্রথম 5 দফা প্রমিজর জুলাই ঘোষণা করেছি। নারী শিক্ষার্থীদের জন্য ব্যাটল অফ জাস্টিস ঘোষণা করেছি। নারী শিক্ষার্থীদের উপরে যখন আঘাত আছে 15 জুলাই, তখন যেভাবে বুক চিতিয়ে বলেছিলাম যে আমার বোনদের উপর আঘাত এটা গণহত্যার চেয়ে কলঙ্কজনক। তেমনভাবে নারী শিক্ষার্থীদের সুরক্ষায় আমি 6টি দফা ঘোষণা করেছি, যেটা হচ্ছে ব্যাটল অফ জাস্টিস। আজকে শিক্ষার্থীরা খাদ্যের জন্য বিভিন্নভাবে হাহাকার করে ক্যান্টিনগুলোতে। আমরা বলেছি যে ক্যান্টিনগুলোতে একজন হাউস টিচার মানে ক্যান্টিন টিউটর নিযুক্ত করা হোক 24 ঘন্টা। আমি বলতে চাই আজকে এই ডাকসুকে কেন্দ্র করে কিছু প্রার্থী তাদের কৃষি সেন্টার প্রচারের হাতিয়ার বানিয়েছে। আজকে আমরা একটা কথা বলতে চাই, কিছু বৃহত্তম সংগঠন তারা ঘোষণা করেছে যে তারা 90 ফিরে আনবে। আমি তাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা 90 ফিরে আনেন, কিন্তু সাথে করে গণরুম গেস্ট রুম ফিরিয়ে আনবেন না, কিন্তু আবার 90 ফিরলে ডাকসু বন্ধ করে দেবেন না। আমি শেষ করব একটি কথাই বলে যে নদীর ভিত্তি কিংবা প্রতিশক্তির কাছে হারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধু তোমার কণ্ঠস্বরে বলে শুনল সামনে ব্যালট 11। ধন্যবাদ। ডাকসুর গঠনতন্ত্রে বলা আছে যারা 71, 24, 52, 69 এগুলোকে ওন করে না তারা এখানে ইলেকশন করার সুযোগ পাবে না। কিন্তু একটা স্পেশাল স্টুডেন্ট 71কে ওন করে না, তারপরে এখানে তারা ইলেকশন করার কেমন সুযোগ পায়, এটা আমার ফার্স্ট প্রশ্ন থাকবে। এবং দেখা যাচ্ছে ডাকসুর গঠনতন্ত্রে বা বিজ্ঞপ্তিতে বলা আছে রুলস এবং রেগুলেশনে মানে আপ্যায়নের নামে আপ্যায়ন বা হচ্ছে যে কোনোভাবে কনভিন্স করার যে টিক্স বা ট্যাকটিক্স এটা মেনটেন বা ফলো করা যাবে না। কিন্তু নাজিরাবাদ পলাশ মিল থেকে আপনি রেস্টুরেন্ট ফ্রি করে দেওয়ার মাধ্যমে ক্যান্ডিডেটদের মানে ভোটারদের যে কনভিন্স করতেছেন ইজ ইট কম্পিটিবল, এটা কতটুকু লজিক্যাল? প্রবাবিলিটি যে বলতেছে এখানে 45 ক্যান্ডিডেট এবং প্রত্যেকের উইনার হওয়ার প্রবাবিলিটি 2.22% এবং যে কোনো একটা প্যানেলের ফুল মেম্বার সহ উইনার হওয়ার প্রবাবিলিটি 6.1 × 10⁻⁹ আপনার কি আপ্যায়ন করার মাধ্যমে এটাকে 100% উন্নীত করতে চান? এবং এটা দেখা গেছে বিগত সময় আপনি একটা এক্স টিম করতেন, এখানে আর টিম করতেছেন, রেজিম চেঞ্জ হওয়ার পর আপনি যে জেড টিম করবেন না এর কি গ্যারান্টি? আপনি কিভাবে স্টুডেন্টের ম্যান্ডেট নিয়ে কাজ করবেন? আমি কথাটা বললাম ম্যাথমেটিক্সের ডাব্লিউ লকে ফলো করে উইদাউট লস অফ জেনারেলটি। এবং আমি চাই এখানে রিলিজিয়াস স্ক্রিপ্টকে মিস ইন্টারপ্রেট করে পলিটিক্স না করে এতে স্টুডেন্টদের দুটো রিলিজিয়ান পুজো বেড়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনি জানেন যে বিগতবার্ষিক নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীরা একটা আস্থা জায়গা চায়, তবে কনসার্নের বিষয় হচ্ছে আস্থা জায়গা সে পাবে কিনা। সে এক সংখ্যার জায়গাও আছে যে আবারও গভর্নমেন্ট দেশে ফিরে আসলেন কে তাদের পাশে দাঁড়াবে। সে নতুন ডাকসু কেন্দ্রিক চমকপ্রদ কথা সে শুনতে চায় না, সে শুনতে চায় শুধুমাত্র কি এখন যে অঙ্গীকার দিচ্ছে ডাকসু কেন্দ্রিক এর আগের কর্মকাণ্ডে সেই মিল আছে কিনা, সেই জায়গা থেকে শিক্ষার্থীর সংখ্যাতে জায়গা দেন। আবারও গভর্নমেন্ট দেশে ফিরে আসলে আমরা তাদের পাশে থাকবো কিনা। 19 সালে ক্যাম্পাস আসার পর থেকে গভর্নমেন্ট দেশের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাকে বলতে বের করে দেয়, খুবই মানবিক জীবনযাপন করতে হবে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কথা বলতে গিয়ে আবরাফাত বার্ষিকীতে এই রাজু ভাস্কর্য থেকে আমাকে এখান থেকে গ্রেপ্তার করা হয়। একবার জেলে ছিলাম, জেলে থাকার পরে জেলে যাওয়ার কারণে আমাকে 1 বছর ইয়ার জব দিতে হয়, কিন্তু সবকিছু উদ্দিকে কখনো থেমে থাকে না। কিন্তু এই বিষয়টি কি দেখেছি আমরা অনেকে এখন নতুন চৌকদার কথা বলতেছেন ডাকসু কেন্দ্রিক যে আবারও গভর্নমেন্ট দেশে ফিরেছে তারা কি করবেন, কিন্তু আমরা সেটা দেখি না। কিন্তু তারা গভর্নমেন্ট দেশের আমলে তারা সেটাতে হ্যাকমেট অবলম্বন করে যে জুলুম যারা করেন জালিমের পক্ষ তারা নিয়েছেন। আবারও যে গভর্নমেন্ট দেশে ফিরেছে তারা আবারও যে জালিমের পক্ষ নিবেন না সেটা কিন্তু কনসার্ন না, কারণ তারা নিজেরা কনসার্ন, তারা এখনো প্রকাশ্যে আসে নাই। কিন্তু তারা এখনো কনসার্ন যে আবারও গভর্নমেন্ট দেশে ফিরে আসে তারা কোন দিকে যাবেন, তারা কি শিক্ষা দিতে করে কোন দিকে দেখবেন। এখন অনেক হচ্ছে নারীদের নেতৃত্বে কথা বলতেছেন, নারী বান্ধব কথাবার্তা বলতেছেন। ভাই আমরা নারীদের জন্য সেই 19 সাল থেকে কাজ করে আসতেছি। এই যে টিএসসির পাশে যে নারীদের জন্য নামাজি জায়গা সেটা তখন থেকে আসতেছি, তখন ছাত্রী বেরিয়ে দিয়েছিল। আমরা এই হাল ছাড়ি না, কিন্তু 5 বছর আমরা এই জন্য রয়ে গেছি যেই কাজগুলো আমরা করতে পারি না 5 বছর আগে প্রশাসন অভিযোগ না থাকার কারণে সেগুলো আমরা এখন করতে চাই। শিক্ষার্থীরা আমাকে নির্বাচন করলে আর কোনো দেখেন এখন অনেকে ডাকসু কেন্দ্রিক অনেক নেতা হয়, নেতা হওয়ার কারণে কি হয় দেখেন। এই জন্য আমি কিন্তু রেগুলার শিক্ষার্থী, অন্য কারোর মতো 3 বছর আগে মাস্টার শেষ করে ডাবল এমপি করে বক্তব্য আসি নাই, আমি বক্তব্য আসি না, আপনারা প্রতিনিধিত্ব আসছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।